নমস্কার। আমাদের আজকের নিবেদন মনোজ বসুর লেখা ছোট গল্প পাতাল কন্যা। হরিপ্রসন্ন আমার বাল্য বন্ধু। দায়ে পড়ে তার চাকরি নিয়েছি, তবে সে লোক ভালো। আমি কর্মচারী, সে মনিব। বাইরের লোক আপনারা কোনো ক্রমে বুঝতে পারবেন না যেন বন্ধুই আমি। খাতিরে তার কাজকর্ম করে দিই। মাসান্তে হঠাৎ একদিন খান কয়েক নোট আমার পকেটে গুঁজে দিয়ে চট করে সরে পড়ে। এই হলো মাইনে দেওয়ার প্রক্রিয়া। সুন্দরবন অঞ্চলে হরিপ্রসন্নর অনেকগুলো চক। নতুন আইন পাশ হলো, এবারে জমিদারি গুছিয়ে নেবার পালা। কতক জমি বিক্রি করে, কতক বা বেনামি করে, আর কতকটা জায়গা বাগান পুকুর ইত্যাদি বানিয়ে তড়িঘড়ি যতদূর বের করে নেওয়া যায়। এরই তোড়জোড়ে আজকাল বাদা বনে তার ঘন ঘন যাতায়াত। একবার আমায় বলল, যাবি? অর্থাৎ ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নয়, যেতেই হবে। কিন্তু রুবিকে নিয়ে যত মুশকিল, কার কাছে রেখে যায়? দুর্ভাগা মেয়ে, 6 মাস বয়সে মা হারিয়েছে। আমি মা বাপ দুই হয়ে দেখাশোনা করি। খুড়িমা সম্পর্কের একজনকে অনেক বলে কয়ে এবং নগদ কোটি টাকা হাতে দিয়ে 10 দিনের করারে মেয়েটাকে গোছিয়ে রওনা হলাম। বৈশাখ মাস, যা গরম পড়েছে, গাঙে খালে কয়েকটা দিন তোফা হাওয়া খেয়ে বেড়ানো যাচ্ছে। এটা উপরই লাভ। সুন্দরবন শুনে ভাববেন না বনজঙ্গলই শুধু, জঙ্গল তো বটেই। হঠাৎ তার মধ্যে দেখবেন পঙ্খের কাজ করা প্রায় অভগ্ন পাকা কুঠুরি মহারাজ প্রতাপাদিত্যের কোনো অনুচর বানিয়েছিল। হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার ইদানিং মহা আনন্দে বিনা ভাড়ায় তথায় স্বগোষ্ঠী বসতি করছে। কখনো বা নজরে পড়বে অনেকটা ফাঁকা জায়গা হাসিল হয়ে সেখানটা আবাদ হচ্ছে। কিংবা নদী খালের ধারে দেখতে পাবেন ছোটখাটো দিব্যি একটা গ্রাম, কাছাকাছি বনকর অফিস, তাকে ঘিরে মানুষ ঘর বাড়ি তুলছে। অথবা গ্রামের মতন দেখেই সরকারি অফিস বসিয়েছে সেই জায়গায়। নৌকো নিয়ে বেরিয়ে পড়ুন না, সচক্ষে দেখে আসুন। কতটুকুই বা পথ আপনাদের জায়গা থেকে? প্রথমে আমরা শিবনগর কাছারি বাড়ি উঠলাম। নায়েবের সঙ্গে সেহা করচার রোকড় খাতিয়ান নিয়ে বিষম আয়োজনে হিসাবপত্তর চলেছে। কিন্তু জানি তো হরিপ্রসন্নকে, ছটফটে স্বভাবের মানুষ। দিন চারেক পরেই বিরাট কর্চাঘাতা সশব্দে বন্ধ করে বলল, এদিকে ভালোই হচ্ছে নায়েব মশাই। হাঁসখালি চকের কি গতিক একবার দেখে আসা দরকার। ভাতে ভাত চাপিয়ে দিতে বলুন, এই ভাটায় বেরিয়ে পড়ব। এই হাঁসখালি যাওয়ার পথেই কাণ্ডটা ঘটল। কিছুক্ষণের যাত্রা, বাপ ঠাকুরদার পুণ্যে প্রাণে বেঁচে এসেছি। কিংবা বলবো পরম লগ্নে বেরিয়েছিলাম। ভাবতে আজও রোমাঞ্চ লাগে। বলছি অত তাড়াবেন না, বলবার জন্যই তো আসর সাজিয়ে বসলাম। দুপুর বেলা আমাদের পানসি পাশখালি দিয়ে যাচ্ছে। বলে রাখি, পানসি হচ্ছে নৌকো বিশেষ। গোটা 2 বাঁক পার হতে পারলে ঝড়গাং। হরিপ্রসন্ন থামতে ইশারা করলো মাঝিকে। হামেশাই জঙ্গলে আসে, ঝানু শিকারী। আমরা চতুর্দিকে নিঝুম নিশার দেখছি। সে তার মধ্যে জন্তু জানোয়ারের চলাচল টের পেয়েছে। পানসি এক হেতাল ঝোপের আড়ালে নিয়ে রাখল। 15-20 মিনিট যায়। বন্দুকের টোটো ভরে হরিপ্রসন্ন জঙ্গলের দিকে তাক করে বসে আছে। তারপরে
হরিণ পড়েছে। সঙ্গে সঙ্গে সেও লাফিয়ে পড়ে জঙ্গলে। এরকম যাওয়া ঠিক নয়, কিন্তু স্ফূর্তির চোটে বাদার নীতি নিয়ম ভুলে গেছে। টানাটানি করে শিকার তো নৌকোয় তুলেছে। বাঁকের মুখে এমন সময় মোটর লঞ্চ। শিকারের লাইসেন্স নেওয়া নেই, তার উপরে মাদি হরিণ পড়েছে। হেন অবস্থায় বনকরের লঞ্চের সামনে পড়া আর বাঘের মুখে পড়া একই কথা। হরিপ্রসন্নতা বলে ঘাবড়ায় না, যেন ওদেরই প্রতীক্ষায় ছিল। সোল্লাসে চিৎকার করে উঠল, বড্ড বাঁচিয়ে দিলেন মহাশয়রা, নয়তো নৌকো নিয়ে এই হরিণ ঠেলতে হতো আপনাদের অফিস অব্দি। ফিস্তি হবে। দাড়িওয়ালা সেই লোকটা আছে তো, সেই যে আহামরি মাংস রাঁধে। ওহো, হরিণটা লঞ্চে তুলে দাও হে। হরিণ তোলবার আগে নিজেই উঠে পড়েছে। আমাদের হাঁক দিয়ে বলে, বড় গাঙে বেরিয়ে বিষখালির মোহনায় চাপান দিয়ে থাকবে। নিঃশেষ ফেলো না, তোমাদের ফিস্তি। রাধা মাংস নিয়ে আসবো, শুধু উনুনে 4টি ভাত চাপিয়ে রেখো, ব্যাস। সে হলো দুপুর বেলার কথা। এক প্রহর রাত হয়ে গেল। পেটের ভিতর ভাপান্ত করছে। দেখা নেই কারো, না হরিপ্রসন্ন, না তার আহামরি মাংস। সারাদিন বড্ড দখল গেছে। পাশখালিতে জল ছিল না। কাদায় নেমে 3-4 মাইল নৌকো ঠেলেছি। মাঝি মোল্লারা সন্ধে থেকেই নাক ডাকছে। একা বসে বসে আমিও কখন শুয়ে পড়েছি একদম কিচ্ছু জানি নে। পানসি হেলছে, দুলছে। ঘুমের মধ্যে একসময় টের পেলাম, অর্থাৎ জোয়ার এসে গেছে। বাচ্চাকে দোলনায় চাপিয়ে মা যেমন দোলা দেন, ঠিক তেমনি। মন্দ লাগে না। খানিক এমনই গেল। ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছি। হঠাৎ মাঝি চেঁচিয়ে ওঠে, বাবু, সর্বনাশ হয়েছে, নৌকো বানচাল। লাফিয়ে উঠে বসে আতঙ্কে থরথর কাঁপি। জোয়ারের টানে কাছি ছিঁড়ে নৌকো তীরের মতন ছুটছে। নোনা জলের তরঙ্গ অন্ধকারের মধ্যে সাদা দাঁত মেলে হাসছে থলথল শব্দে। যা অবস্থা! সব শুদ্ধ এতক্ষণে জলতলে যায়নি, সেই তো আশ্চর্য। মাঝি হাল চেপে ধরে সামলাতে গেল তো মরাত করে হাল 2 খণ্ড। চরমক্ষণের অল্পই আর বাকি। হাত পা কলে করে সময়টুকু কাটিয়ে দাও, কোনো কিছুই করার নেই। জলের কল্লোল ধ্বনি আমার রুবির কান্নার মতন লাগছে। করাল অন্ধকারের পার থেকে রুবির কান্না ভরা ডাক শুনি যেন। ঘন অন্ধকারে কোন জায়গায় কি অবস্থার মধ্যে ছুটছি বোঝবার জো নেই। পাগলা হাতির মতো মাথা নাড়তে নাড়তে নৌকো হঠাৎ গতি বন্ধ করে দাঁড়াও। পাড়ে লেগেছে। লতা পাতায় আষ্টে পিষ্টে জড়িয়ে কাছি বাঁধার মতো হয়েছে। এমন তো হয় না। বেঁচে গেলাম তবে নাকি? টেমি জেলে চৌখুপি লণ্ঠনের মধ্যে পুরো উঁচু করে ধরলাম। দুটো উদ্দেশ্য, কোথায় কিভাবে আটকে আছি তার কিছু হদিশ পাওয়া, আর জায়গাটা যদি গরম অর্থাৎ ব্যাঘ্র সংকুল হয় আলো ধরে জানোয়ারদের ভয় দেখা। মস্ত এক বাঁকের মাঝামাঝি কি গতিকে কিনারায় এসে পড়েছি। যে জোরে আসছিল পাড়ে ধাক্কা খেয়ে পানসির কুচি কুচি হয়ে যাওয়ার কথা, কিন্তু 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 বুনলতা জালের মতো আটকে ধরল। বিধাতা বিধাতা পুরুষ আমাদের বেমক্কা পরম আয়ু দিয়েছে, এই থেকে বোঝা যাচ্ছে। গাঙের পাশাপাশি দীর্ঘ বিস্ফ্রিল এক বস্তু
বাঁধ বলে তো মনে হচ্ছে। আরে, মানুষ কথা বলছে। মানসেলায় এসে পড়েছি তবে তো। স্ফূর্তিতে নেমে পড়লাম। বিস্তর গোলঝাড়, সেগুলো পার হয়েই বাঁধ। বড় বড় কেওড়া গাছ জায়গাটায় আঁধার জমিয়ে তুলেছে। বাঁধের ওধারটায় একেবারে ফাঁকা। মেঠো জমি ভেঙে হন হন করে কারা আসছে, গুনতিতে 15-20 জন। বিলের মুক্ত বাতাসে ওদেরই তো কথাবার্তা কানে গিয়েছিল। এসেই ধমক দিয়ে ওঠে আমার উপর। আচ্ছা মানুষ তো আপনি মশাই, অঘাটায় নেমে পড়ে লণ্ঠন দেখাচ্ছ। সন্ধে থেকে আমরা আপিত্তেসে পথ তাকিয়ে আছি। এসো এসো, চলে এসো এখন, আর দেরি করো না। আমার জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাব? পালোয়ান গোছের এক ব্যক্তি হুঙ্কার দিয়ে উঠল। কোথায় জানেন না? আকাশ থেকে পড়লেন নাকি? না না, আকাশ থেকে পড়িনি, জোয়ারের টানে এসে পড়েছি। সত্যি আমি কিছু জানি নে। থাক থাক, জাত যাওয়া কাণ্ড। রাত দুপুরে উনি এখন রঙ্গরস শুরু করলেন। হাত ধরল। উফ উফ, হাড় যেন গুঁড়ো হয়ে যায়। লোকটা আমার হাত ছেড়ে দিয়ে ব্যঙ্গের সুরে বলে ওঠে, ননির পুতু, গুটি গুটি অমন পা ফেললে চলবে না। জোর কদমে চলো, লগ্নের আর দেরি নেই। পাকা গোফ এক প্রবীণ মানুষ এগিয়ে এসে হাতের লাঠিটা আমার হাতে গুঁজে দিলেন। ভালো মানুষ তিনি। কোমল কণ্ঠে বললেন, তোমার লণ্ঠনটা আমার হাতে দাও দাদা ভাই। অজানা পথ, লাঠি ধরে সাবধান হয়ে আমাদের সঙ্গে এসো। চোখ রোগরে পরক করি। ঘুমের ঘরে স্বপ্ন দিচ্ছি না তো? সকাতরে বললাম, এই লগ্ন? কিসের লগ্ন? বুঝতে পারছি নে, কেন যেতে হবে আপনাদের সঙ্গে? ও রামশরণ, শোন শোন শোন, নাচ জামাই কেন আমাদের সঙ্গে যাবে? বুঝতে পারছে না। দুনিয়ার অত মুল্লুক থাকতে শোলা দানায় কেন এসে পড়ে, তাও বোধহয় জানে না। এই, মশালগুলো ধরিয়ে ফেলে। ভূত প্রেতের মতো গাছপালায় দাঁড়িয়ে আছিস, বড় ভয় পেয়ে যাচ্ছে। আমার সেই লণ্ঠন খুলে একে একে টেমিতে মশাল ধরিয়ে নিল। হু হু করে হাওয়া দিচ্ছে। মশালের আলো কাঁপছে কালো কালো মূর্তিগুলোর ওপর। প্রবীণ লোকটি বললেন, আহা, আগে পিছে মশাল ধর। মেঠো পথ, হোঁচট না খায়। নাচ জামাইকে হাঁটিয়ে নিয়ে বাড়ি তুলতে হচ্ছে। তোমারই দোষ দাদা ভাই। 16 বেহারার পালকি ঘাটে বসে আছে এখন। খবরাখবর করে তাদের নিয়ে আসবার সময় নেই। উহ, যা কষ্টটা দিয়েছ। বসে বসে বিরক্ত হয়ে শেষে ওরা বলল, গাঙের কিনারা ধরে এগিয়ে দেখা যাক। তাই তো তোমায় পেয়ে গেলাম। ভাগ্যিস। মাঠে নেমে পড়েছি এখন। থমকে দাঁড়িয়ে বললাম, আচ্ছা নৌকার ওদের কিছু যে বলা হলো না? যা বলবার আমরা বলবো। যেতে বলা হচ্ছে, তাই চলো না তাড়াতাড়ি। অধিক তর্ক করবার তাগদ নেই। একটিবার হাত ধরেছিল, তার জ্বালনি থামেনি এখনো। রহস্যময় লোকগুলো আমায় ঘিরে নিয়ে চলল। কোথাও খানাখন্দ, কোথাও আলপথ, কোথাও বা ধান কেটে নেওয়া জমির উপর দিয়ে চলেছি। যাচ্ছি তো যাচ্ছি, দম দেওয়া এক কলের পুতুল হয়ে চলেছি। অবশেষে পাড়ার মধ্যে এসে পড়লাম। তেমাথা পথের উপর তেঁতুল গাছ, অদূরে বাড়ির উঠানে শামিয়ানা খাটানো। বিস্তর লোকের আনাগোনা অবস্থলে পৌঁছে গেছি। কোথায় সবাই? এই দেখো, বর নিয়ে এসেছি। অমনি অমনি ঢোল, কাশি, সানাই,
বেজে উঠল কোন দিক থেকে? উলু দিচ্ছে মেয়েরা, শাঁখ বাজাচ্ছে, মাঠের দিককার আকাশে শো শো করে হাওয়ায় উঠে তাড়া কাটছে। কন্যাপক্ষ অবস্থাপন্ন, বিয়ের আসর খাসা সাজিয়েছে। কাচের হাড়ি ঝোলানো সারি সারি, বাতি জ্বেলে দিয়েছে। রূপো বাঁধানো হুঁকোগুলো লোকের হাতে হাতে ঘুরছে, গোলাপ জল ছিটোচ্ছে ঘন ঘন। পুরুষ তৈরি হয়ে আছে। উঠোনে গিয়ে দাঁড়াতে তিনি আরেক দফা বকতে লাগলেন। ছি 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 ছি, বড্ড ছেলে মানুষ। একটু যদি কাণ্ডজ্ঞান থাকে তোমাদের, জাত মারবার জো করছিলে নাকি? আর দেরি করো না, পড়াশোনে বসে পড়ো। আত্মাভিমান হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠে। রুবির মুখ ভেসে উঠল মনের উপর। মৃত্যু পথযাত্রিণী রুবির মার বাচ্চা মেয়েটাকে সেই আমার কোলে তুলে দেওয়া। মারুন, কাটুন, যা ইচ্ছে করুন, কিছুতেই আমি আসনে বসছি নে। গায়ের জোরে বিয়ে দেবেন নাকি? এক উঠোন লোকের মধ্যে কেউ চটে না, হাসে, যেন ভারী এক মজার ব্যাপার। শোন শোন, গায়ের জোরের বিয়ে নাকি? বর বলছে এই কথা। আরে উপোস করে আছি, তার উপর এঘাট ওঘাট করে মাথা বিগড়ে গেছে। আসনে বসিয়ে হাওয়া কর, ঠিক হয়ে যাবে। সেই নিশিরাত্রে বনের প্রান্তে বাতির অনুজ্জ্বল আলোয় বিচিত্র জনসমাবেশের মধ্যে আমি যেন আরেক মানুষ হয়ে যাচ্ছি। অতীত ধুয়ে মুছে প্রায় নিশ্চিহ্ন। শহরের পিচঢালা রাস্তা, 5 তলা 7 তলা বাড়ি, সিনেমা থিয়েটার, ট্রাম গাড়ি, মোটর গাড়ি, সমস্ত বুঝি মনের আজগুবি কল্পনা। স্বপ্ন দেখছিলাম নাকি এতক্ষণ? স্বপ্নের ঘোরে এক লহমায় যেন জীবনের 30টা বছর অতিক্রান্ত হয়েছে। এখন বিষম হাসি পাচ্ছে। কলকাতা শহর ইত্যাদি হাস্যকর অবাস্তব কতগুলো জায়গার কথা মনে ভেবে। শুভ দৃষ্টি। চৌকির উপর দাঁড়িয়েছি, টোপের চাদর ঢাকা দিয়ে। পিঁড়ির উপর কোণে বসিয়ে 7 পাক ঘোরাচ্ছে। চোখ নিচু হয়ে আছে আমার। চোখ মেলে বউ দেখব, এর চেয়ে বেহায়াপনা আর কি হতে পারে? বুকের মধ্যে টিপডিপ করছে। দেখুন সরা জ্বালিয়ে দিয়েছে। সরার মধ্যে নানা রকম বাজির মশলা। জ্বালিয়ে দিলে চারিদিক যেন দিনমান হয়ে যায়। শুভ দৃষ্টির সময় জ্বালে এইগুলো। সরা জ্বালিয়ে পাশ থেকে বলছে, চোখ মেলো, চোখ মেলো গো। শুভক্ষণে 4 চোখের মিলন হবে, তবেই তো আমোদ আহ্লাদে কাটবে সারা জীবন। মুদিত পদ্মকলির মতন 2টি ডাগর চোখ আমার দৃষ্টির সামনে। থরথর কাঁপছে চোখের পাতা। ভোর রাত্রে পদ্মকলি এমনি করেই বুঝি পাপড়ি মেলে। সরার উজ্জ্বল আলোয় দেখলাম 2 চোখে দিঘির মতো কালো গভীরতা। জল উছলে পড়ল সেই দিঘি ছাপিয়ে চোখের প্রান্ত পেয়ে। কি তোমার মনোব্যথা ওগো কন্যা? ইচ্ছে করে আদর করে চোখ মুছিয়ে দিই, কিন্তু চারিদিকে এত মানুষ, লজ্জায় ঘাড় তুলতে পারিনি। তা হাত দিয়ে চোখ মোছাবো? বাসর ঘরে এক শয্যায় আমরা দুজনে। কত রাত্রি হয়েছে বলতে পারবো না। মাটির দেওয়ালের কুলুঙ্গিতে পিল সূর্যের উপর প্রদীপ জ্বলছে। মেয়ে বউগুলো ঠাট্টা তামাশায় অনেক জ্বালাতন করেছে। জানলার বাইরে এখনো পাতান দিয়ে আছে কিনা জানি নে, থাকে থাকুক।
ঠোঁটই নড়ছে আমাদের। ঠোঁটে ঠোঁটে সামান্য ব্যবধান। কথাবার্তা কারো আর শুনতে হবে না। মন্ত্র পড়ার সময় নামটা পেয়েছিলাম, পদ্ম। সেই নিঃশব্দ কণ্ঠে বললাম, পদ্ম, তুমি কেঁদেছিলে তখন? কই না তো। তাহলে বলছো কানা তোমার বর? পদ্ম চুপ করে থাকে। আমায় পছন্দ হয়নি বোধহয়। অমন বললে আমার কত কষ্ট হয় জানো। সকলে বলেছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি রাগ করতে লাগলে, বিয়ে কিছুতে বসবে না। আগে একবার নাকি বিয়ে হয়েছিল তোমার, একটা মেয়ে আছে। শুনে শুনে আমার ভয় করতে লাগলো। আচ্ছা আচ্ছা, ওসব কি সত্যি? গোটা কলকাতা শহর যায় যাক স্বপ্ন হয়ে, কিন্তু আমার রুবি। ভীষণ সন্দেহের দোলায় দুঃখছি। গুটিসুটি হয়ে রুবি আমার কোলের মধ্যে ঘুমোয় আজ 5-5টা বছর। দরজার ধারে দাঁড়িয়ে থাকে, ফিরতে একটু দেরি হলে। ও বাবা, তোমার বিছানা করে রেখেছি, এই দেখো। এইটুকু মেয়ের কাজ দেখলে তাজ্জব হয়ে যাবে। আর আর এইখানেই বিয়ে হয়ে গেল খানিক আগে। পাশে নববধূ। উপোস করেছিলাম এই বিয়ের জন্য, পথ ভুল করে। দেরি হয়ে গেছে বিয়ে বাড়ি পৌঁছতে, সেই জন্য এরা খুব উদ্বিগ্ন হয়েছিল। এতজনের কাছে শুনে শুনে মনে হচ্ছে এটাই সত্যি। যে জীবন এতখানি বয়স ধরে কাটিয়ে এসেছি, সমস্ত কেমন ধোয়া হয়ে যাচ্ছে। ভয় হচ্ছে রুবিও শেষটা ধোয়া হয়ে মিলিয়ে না যায়। এই দেখো, আবার তুমি মুখ অন্ধকার করলে। হাসো, হাসতে হয় গো আজকের দিনে। তোমার মুখে সব সময় যাতে হাসি থাকে, জীবন দিয়ে আমি তাই করব। আমিও সেটা মনে প্রাণে মেনে নিচ্ছি। দ্বিধা, সন্দেহ, ভয় অনেক ছিল, সমস্ত মুছে গেছে এইটুকু সময় পদ্মর সঙ্গে কাটিয়ে। বললাম, পাড়া গায়ের ব্যাপার, কাল বোধ হয় বাসি বিয়েটি, কাল আর যাওয়া হচ্ছে না। যাব আমরা পরশু সকালবেলা। গিয়েই তুমি রুবিকে কোলে তুলে নিও সকলের আগে। রুবির মা হয়েও। আমার মেয়ে যদি একটু হাসে, দেখো কত হাসি হাসবো তখন আমি। কিন্তু এরা যদি যেতে না দেয় আমাকে? সে কি? কেন যেতে দেবে না কেন? ধরো ধরো, যদি ঘর জামাইয়ের মতো এখানে থাকতে হয় চিরকাল তোমায়, কোনো কিছুর অভাব অনটন রইল না, তুমি মনিব হলে, কর্তা হলে, আমি তো দাসী বাগী আছি। সকলে তোমার হুকুমদার হয়ে কাজকর্ম করবে। না না পদ্ম, এ কি? রুবি রুবি তবে ভেসে যাবে নাকি? শুয়েছিল পদ্ম, উঠে বসল। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে রুবির কথা খানিকক্ষণ। তারপর গুম হয়ে থেকে আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে গেল। সামনে রোয়াক। রোয়াক পার হয়ে কোন দিকে যে অদৃশ্য হয়ে গেছে। চাঁদ উঠেছে। খোলা দরজায় এক ফালি জ্যোৎস্না ঘরের মধ্যে এসে পড়ল। জ্যোৎস্না ফিনিক ফুঁকছে, দিনমানের মতো পরিষ্কার। পদ্ম ফিরে এলো এক আঁচল স্বর্ণ চাপা নিয়ে। সুগন্ধে ঘর ভরে গেছে। আমায় বলে, নিচু ডালে অনেক স্বর্ণচাপা ফুটেছিল, তোমার জন্য নিয়ে এলাম, নাও। দু হাত পেতে নিলাম। অঞ্জলি ভরে গেল। ফোঁস করে এক দীর্ঘশ্বাস ফেলে পদ্ম বললাম, তুমি বড় ভালো পদ্ম। তোমার জন্য সমস্ত ছাড়তে পারি। কেবল কেবল সে আমার মা হারা মেয়ে। কেউ নেই তাকে দেখাশোনা করবার। 5 দুয়ারের ঠেলা খেয়ে মরবে। আসবার সময় 2 হাত আমায় জড়িয়ে ধরেছিল, হাত ছাড়িয়ে দিয়ে এলাম। আবার বলি, পদ্ম তুমি রাগ করলে? জবাব দিতে গিয়ে পদ্মর কথা ফোটে না। জ্যোৎস্নার আলোয় মুখখানা উঁচু করে তুলে ধরি। বললাম,
কি ভাবছো পদ্ম তুমি বলো? চলো কথা বলতে বলতে যাই। কোথায় যাবে? এসো না, এদের কথায় এত দূর আসতে পারলে আমার কথায় যাবে না কেন? বিয়ে বাড়ি এখন শান্তিতে বেহুশ হয়ে ঘুমোচ্ছে, একটি মানুষও জেগে নেই। তে মাথার তেঁতুল গাছ ছড়িয়ে দুই চোর আমরা টিপি টিপি চলেছি। আরো খানিক এগিয়ে পদ্মর এবার গলা ফুটল। আহা, গানের সুরও এমন মিঠা হয় না। বলে, রুবির কথা ভাবছি, মা না থাকার কষ্ট আমি জানি। আমারও মা নেই, ৭৬ মন্বন্তরে মারা গেলে তখন আমি একেবারে ছোট। ঝাপসা ঝাপসা মনে পড়ে বাবা আর গায়ের মানুষেরা ঘুরতে ঘুরতে শেষটা এই দক্ষিণ দেশের ধান চালের আবাদে এসে নতুন করে ঘর বাড়ি তুললেন। আহা, ৭৬ নয়, ৫০-এর মন্বন্তর। তোমার ভুল হচ্ছে। এই তো সেই দিনের কথা, ভুল হবার কি আছে? ৪৫-এ সিরাজউদ্দৌলা নবাবে গেল, আর কিছু করেই তো। পদ্ম পাগল নাকি তবে? এতক্ষণে এত কথাবার্তায় টের পাইনি। চলার ধরনেও মনে হচ্ছে পাগল বটে। হাত ধরে যেন উড়িয়ে নিয়ে চলেছে আমায়। আমি বলি, আস্তে আস্তে। পদ্ম আকাশের দিকে তাকায়। শুকতারা উঠে গেছে, আরো ব্যস্ত হয়ে ওঠে, গতিবেগ আরো বাড়ায়। বলে, সকাল হয়ে গেলে তুমি আর যেতে পারবে না, কোনোদিন যাওয়া হবে না। এসো এসো, বাঁধে উঠতে হবে ভোর হবার আগে। পায়ে কত কাঁটা ফুটল, নখ ছিঁড়ে গেল উঁচু নিচু মাটিতে আঘাত লেগে। শামুকে পা কাটলো জলের মধ্য দিয়ে যেতে। সে যে কত পথ চললাম তার হিসেব নেই। অবশেষে বাঁধ দেখতে পাচ্ছি, বাঁধের উপরের সেই গাছগুলো। বাঁধের নিচে এসে পদ্ম হাত ছেড়ে দিল। দাঁড়াও একটু এখানে। দুই পায়ে মাথা গুঁজে সে প্রণাম করল। অনেকক্ষণ ধরে করছে, ওঠে না। সস্নেহে তাকে বুকের মধ্যে নিয়ে বলি, আবার দেখা হবে পদ্ম, আমি আসব। গাছে চড়ার মতো দুহাত ধরে উঁচু বাঁধে উঠছি। নোনা নদী ঝিকমিক করছে গোলঝাড়ের ওদিকে। গা শিরশির করে ওঠে, বড্ড শীত। পদ্ম, জ্বর আসার মতো মনে হচ্ছে, কাঁপুনি লেগেছে। কোথায় পদ্ম? তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। বাঁধের আড়ালে পালিয়ে কৌতুক করছে বুঝি। পদ্ম, পদ্ম রানী, পদ্ম, পদ্ম রানী। মুক্ত আকাশ তলে গাঙের কিনারে শীতে কাঁপতে কাঁপতে কত ডাকলাম। পদ্ম যেন বাতাসের সঙ্গে মিশে গেছে। সকাল হলো। দিনের আলোয় মাঠের দিকে তাকিয়ে অবাক। মাঠ কোথায়? এই যে বিশাল জলাভূমি। কিন্তু আমি যে এই কেওড়া গাছ থেকে ডাইনে নেমে বিয়ে বাড়ি গিয়েছিলাম, ভুল হবে কেমন করে? ঠোকর খেয়ে ডান পায়ের একটা নখ উল্টে গেছে, আর আমার জামার পকেট ভর্তি পদ্মর দেওয়া স্বর্ণচাপা জলের মধ্যে। আর যাই হোক, স্বর্ণচাপা ফুটবার কথা নয়। কপাল ভালো, বিকেলবেলায় নৌকো পেয়ে গেলাম। গোলপাতা কাটতে এসেছিল, ফিরে যাচ্ছে। নৌকো না পেলে রাত্রিবেলা জলজঙ্গলের মধ্যে বাঘের পেটে যদি নাও যাই, অস্নাত অভুক্ত অবস্থায় কার্তিক মাসের নতুন হিমে কেওড়া তলায় নিশ্চয় মরে পড়ে থাকতাম। আরো এক তাজ্জব, কাল সবে এসেছি, একদিনের মধ্যে বৈশাখ থেকে কার্তিক মাসে পৌঁছই কি করে? দুকড়ি মাঝি মাতলায় থাকে। একদিন অনেকের সঙ্গে এই গল্প করেছি। নৌকো থেকে ডাঙায় পা দিয়েই দুকুড়ির কাছে গেলাম। বাদাবনের সকল সুলুক সন্ধান তার নখদর্পণে। এখন শক্তি সামর্থ্য নেই, আর বাদায় যেতে পারে না। দু হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে বসে তামাক টানে। লোকজন কাউকে পেলে বাদাবনের গল্প শোনায়। দুকুড়ি বলে, বাবু, জায়গাটা চিনলাম।
শোলাদানার বাউর। শোলাদানা বলে জমজমা এক গাছ ছিল, ভূমিকম্পে বসে গিয়ে বাউর হলো সেখানে। পুরো গ্রামে আছে জলের তলে, দায়ে দরকারে কখনো সেখানে ভেসে ওঠে। শোলাদানায় গিয়ে তুমি যে আবার ফিরে এলে, এমন কখনো হয় না। জোর কপাল বটে তোমার।